গ্রামের মেঠো পথে পা দিতেই মনে হলো আজ যেন অমাবস্যা। প্রকৃতিও বেশ ক্ষিপ্ত আজ। হুটহাট বিজলির চমকানিতে স্পষ্ট বুঝতে পারছি আকাশটা মেঘলা হয়ে রয়েছে, যেন যে কোনো সময় আকাশ বেয়ে ঝমঝম করে বৃষ্টি নামবে। এমন পরিবেশে চাঁদ তারাগুলোরও দেখা মিলছে না। তবে মাঝে মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে চারপাশ দিয়ে, যেন হাওয়াতে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছে। তবে কালো অন্ধকার আর কুকুরের ডাকাডাকিতে চারপাশটা বেশ থমথমে হয়ে রয়েছে। আশেপাশে কোনো মানুষ নেই, বেশ ফাঁকা ফাঁকা শান্ত স্তব্ধ থমথমে পরিবেশের মধ্যে আমি একা গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি নিজ গন্তব্যে। তবে আজ ভীষণ রাতই হয়েছে, কিন্তু কি আর করার, অন্যের কোম্পানিতে চাকরি করতে গেলে যখন তখন কি আসা যায়। তারপরেও যে ছুটি পেয়ে গ্রামে আসতে পেরেছি এই অনেক। বছরে 2 বার ছাড়া আর কোনো বিশেষ ছুটি পড়ে না আমাদের। তবে মা ভীষণ অসুস্থ থাকায় কোনো মতে মালিককে রাজি করিয়ে আসতে পেরেছি। তবে কাল দিন পার করেই আবার চাকরিতে যেতে হবে। এ যেন এক বাধা পড়া জীবন। যা ভেবেছিলাম তাই হলো। কি করবো এখন এই বৃষ্টির রাতে? যাই গিয়ে ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। কথা বলতে বলতে হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নামলো। এমন বৃষ্টির মধ্যে এত পথ যাব কিভাবে, এই নিয়ে বেশ মুশকিলে পড়লাম। এখনও এই গ্রাম পার করে রাজপুরের একেবারে শেষ মাথায় যেতে হবে, তবেই না বাড়ি পৌঁছাতে পারবো। আর কতক্ষণই বা এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকবো? পুরো শরীরটাই তো নিস্তেজ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে আশ্রয় নেবার একটি জায়গা নেই। তবে বৃষ্টির ধারা দেখে মোটেও মনে হচ্ছে না যে এই বৃষ্টি এখনই থেমে যাবে। আকাশে যেভাবে অনবরত বিজলি চমকাচ্ছে, বরঞ্চ যেন বৃষ্টির ধারা আরোই বাড়বে। গাছের ডালপালাগুলো একটার সাথে আরেকটা বেশ ধাক্কা খাচ্ছে, আবার কোনো কোনো গাছ হেলে পড়ছে মাটিতে। এই অবস্থায় মোটেও এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকা উচিত হবে না। নিরাপদ স্থানে গিয়ে কিছু সময়ের জন্য আশ্রয় নিতে হবে। ওই যে সামনেই একটা বাড়ি দেখা যাচ্ছে না? খড়ের চালা দেওয়া আর মাটির একতলা একটি বাড়ি। তার আশেপাশে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আরেকটি বাড়িও নেই। আমি আর বেশি দেরি করলাম না, হাঁটতে হাঁটতে সামনের বাড়িটির উদ্দেশ্যে গেলাম। হাতে একটি কিছুও নেই যে মাথায় একটু ধরে বৃষ্টির পানি থেকে রক্ষা পাবো। তবে কি আর করার, পরিস্থিতির শিকার হয়ে হাঁটতে হচ্ছে। আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম দরজাটিতে ঠকঠক করতে, কেননা আমার অনুমান অনুযায়ী এখন রাত 11টা বাজে। এই সময় গ্রামের কোনো মানুষই জেগে থাকে না, সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। তবে শহর হলে ভিন্ন কথা ছিল। কিন্তু নিরুপায় হয়ে দরজায় ঠকঠক করতে লাগলাম। তবে খানিকক্ষণের মধ্যেই যে দরজা খুলে দেবে তা আশা করিনি। বেশ অবাকই হয়েছিলাম এই দৃশ্য। তবে হয়তো কোনো কারণে তারা ঘুমায়নি, তাই তাড়াহুড়ো করে দরজাটি খুলে দিয়েছে। তবে এ কারণে আমার বেশ উপকারী হয়েছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কি চাই এত রাতে? না মানে আমি মহেশ, খুব বিপদে পড়ে এই রাতে আপনার দরজাতে ধাক্কা দিলাম। দয়া করে আমাকে ভুলে দৃষ্টিতে দেখবেন। না না ঠিক আছে, তবে কি বলো, কি তোমাকে সাহায্য করতে পারি কি করে? এই ঝড় বৃষ্টির রাতে এখানে আটকা পড়ে গেছি। আমার বাড়ি রাজপুরের একেবারে শেষ মাথায়। হয়তো আমার বাবার নাম বলে আপনি চিনবেন। তবে এই দুর্দিনে যদি আশ্রয় দিতে সাহায্য করতেন বেশ ভালো হতো আমার। নয়তো এই বৃষ্টির মধ্যে আর কোথায় বা যাব? আশেপাশে একটি বাড়িও নেই, আর বৃষ্টির ধারা দেখে মনে হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই থেমে যাবে। তবে বৃষ্টি থেমে গেলেই আমি চলে যাব। তা তো বুঝতে পেরেছি। ঠিক আছে, ভিতরে এসো, তোমার জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছে।
হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার যে কত বড় একটা উপকার হলো বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না, অনেকটা ভিজে গেছো। এই নাও, এই ঘরেই আপাতত বসো। ঠিক আছে, আমি বৃষ্টি থামলেই বেরিয়ে পড়বো। তা তুমি কিছু খাবে? না না, আমি খেয়ে এসেছি, এখন আমি আর কিছু খাবো না। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি তাহলে চলি। লোকটি ভীষণ ভালো মানুষ, কোনো রকম পরিচয় না নিয়েই এই রাতে আমাকে আশ্রয় দিয়েছেন। তবে ওই মহিলাটি হয়তো তার স্ত্রী হবে। তবে ওইভাবে কেনই বা এত রাগান্বিত ছিলেন? তবে কি এত রাতে তাদের ঘুম নষ্ট করেছি সেজন্য? তাই বলে এত রাগ করবেন? বেশ অদ্ভুত ব্যাপার তো। মহিলাটির রাগান্বিত চেহারাটি কেন যেন আমার চোখের সামনে থেকে আমি সরাতেই পারছি না। মনে হচ্ছিল যেন আমাকে এখানেই গিলে খাবে। কিন্তু এই শান্ত প্রকৃতির ভদ্র মানুষটাকে দেখে মনে হয় না যে তার স্ত্রী এতটা রাগী মানুষের। যাকে, ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওনারাই বুঝবে, আমার এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বৃষ্টিটা থামার অপেক্ষায় করছি। বৃষ্টিটা থেমে গেলেই নিজ গন্তব্যে চলে যাব। চোখটাও বেশ ঝিমিয়ে আসছে, শরীরটাও ক্লান্ত। এই অবস্থায় কিছুতেই যেন বসেই থাকতে পারছি না। বেশ ঘুম ধরেছে, তবে অন্যের বাড়ি, ঘুমাই কি করে? বৃষ্টিটা থেমে গেলে না হয় একটু স্বস্তি পেতাম। ব্যাঙগুলো ডেকে যাচ্ছে অনবরত। কখন যে বৃষ্টিটা থামবে কে জানে। আমি আর আমার চোখ দুটোকে আটকে রাখতে পারছি না। এইবার একটু শুতেই হবে। বৃষ্টি থেমে যাওয়ার আগেই না হয় উঠে যাব। এখন একটু জিরিয়ে নিই। বিছানায় শোয়া মাত্রই আমার চোখ দুটো ঘুমে আচ্ছন্ন হয়ে আসলো। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে পড়লাম। হঠাৎ আমার কাঁচা ঘুম ভেঙে গেল। আমি বেশ অনুভব করতে পারছিলাম এখনও বৃষ্টি থামেনি, কিন্তু পাশের ঘর থেকে বেশ চেঁচামেচি শব্দ আসছে। কিন্তু এত রাতে কেই বা চেঁচামেচি করবে? বেশ হতবাক হলাম। তৎক্ষণাৎ আমার সেই মহিলাটির রাগান্বিত চেহারার কথা মনে হতেই যেন মনে হলো মহিলাটি চেঁচামেচি করছে। তবে কেন? বেশ কৌতূহল হলো জানার। আমি আর কিছুতেই শুয়ে থাকতে পারলাম না। এক পা দুপা করে আস্তে আস্তে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। এরপর কোনো শব্দ না করে খুব যত্ন নিয়ে জানালাটি খুললাম। তবে জানালাটি খুলতেই যেন আমার আর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছি। আমি ভালো করে তাকিয়ে থাকলাম মেয়েটির দিকে, কিন্তু এ তো ভুল ধারণা নয়। স্পষ্ট দেখতে পাচ্ছি মেয়েটি হাওয়ায় ভাসছে। স্বাভাবিক মানুষ তো কখনোই হাওয়ায় ভাসতে পারে না। তাহলে মহিলা কে? কে মহিলা? আমার হাত পা কাঁপছে, থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস যেন পড়ছে না, বুকে মোচড় দিচ্ছে বারবার। মেয়েটি কর্কশ কণ্ঠে বলে উঠল, কেন মেরেছিলি আমায়? কেন? কি দোষ ছিল আমায়? বল। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। তার কি দোষ ছিল? বল, এখনই বল। আমি কিছু করিনি, কিচ্ছু না, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমায়। আজ যখন একবার এসেছি, আমি তোকে ছাড়বো না, নিয়েই যাব। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। না, এমন হতে পারে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন ভয় পাচ্ছিস? সেদিন আমিও বলেছিলাম ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কই, আমাকে তো ছেড়ে দিসনি, তাহলে আমি কেন ছেড়ে দিব? হ্যাঁ, এতবার বলেছি চলে যা, তাও যাস না।
শেষবারের মতো বলছি, যা পিশাচিনি, চলে যা, চলে যা এখান থেকে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। তুই আমার আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এ কথা বলে মহিলাটি লোকটির গলা চেপে ধরল। লোকটি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না, খুব ছটফট করছিল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ছুটে গেলাম লোকটিকে বাঁচাতে। তাদের ঘরে যেতেও বেশ ভয় করছিল আমার, কিন্তু চোখের সামনে এসব আমি সহ্য করতে পারছিলাম না। ছেড়ে দাও, ছেড়ে দাও লোকটিকে। কে রে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিতে এসেছিস? হ্যাঁ, কি অপরাধ করেছে এই লোকটি? ছেড়ে দাও বলছি। তোর যখন এতই দরদ, আয় এর জায়গায় তুই এসে দাঁড়া। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আর কে তুমি? আমার এ কথায় যেন তার রূপ পুরোটাই বদলে গেল। তার চোখে মুখে রক্ত, পুরো শরীরে রক্তের দাগ, চোখ দুটো লাল টকটকে। আমি যেন এই অবিশ্বাস্য ঘটনাটি কিছুতেই দেখতে পারছিলাম না। থর থর করে কাঁপছিল আমার হাত পা, পুরো শরীর যেন থ মেরে গেছে। আমি হলাম সুরেলা দেবী। এই লোকটি, শুধুমাত্র এই লোকটির জন্য আমার এই অবস্থা। এই লোকটি দায়ী আমার এই অবস্থার জন্য। কেন? হ্যাঁ, এমনই এক বৃষ্টির রাতে এই লোকটি আমাকে মেরে ফেলে। আমি গর্ভবতী ছিলাম। কোনো এক কবিরাজের কাছে গিয়ে সে জানতে পারে যে আমার গর্ভের সন্তান আমার কন্যা, আর তার চাহিদা ছিল পুত্র সন্তানের। আমি তার চাহিদা মেটাতে পারিনি বলে এমনই এক বৃষ্টির রাতে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে। আমি অনেক আকুতি মিনতি করেছিলাম, আমার কথা সে কিছুতেই শুনিনি, কিছুতেই না। আমি আর আমার সন্তান সেদিনই মারা যায়। তার নিজের দোষ ঢাকতে আমাকে ওই বাড়িটির একটি কোণায় মাটি চাপা দিয়ে দেয়। আমার মা বাবা কেউ ছিল না, শুধুমাত্র দাদা আর বৌদি। তাদের এই লোকটি বলেছে আমি পালিয়ে গিয়েছি, তারাও আর কিচ্ছু বলেনি। আমি আর কিছুতেই এই লোকটিকে ছাড়বো না। আমি মেরেই ফেলবো আজকে, একেবারের মতো শেষ করে দিব। না, তুমি এই কাজ করতে পারো না। আমি নিজেই লোকটাকে পুলিশের হাতে তুলে দেব, তার যথাযথ শাস্তি হবে। আমার এই কথা শুনে যেন মেয়েটি স্বস্তি পেয়ে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটির চলে যাওয়ার পথে, আর মেয়েটিকে দেখতে পেলাম না, যেন হাওয়ার সাথে মিশে গেল। এমন এক অপরাধীর নিশ্চয়ই শাস্তি হওয়া দরকার, নয়তো এমন কাজ সে বারবার করবে। তাদের এই চিন্তাভাবনায় কত যে মেয়েদের প্রাণহানি হয়েছে কে জানে। তবে কি এখনো এই সমাজে মেয়ে হয়ে জন্মানো ভুল? হ্যাঁ জ্যোতি, বলো। একটা সুখবর আছে ভাইয়া। কি সুখবর? আমার বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগছে। তুমি আজই রওনা হয়ে যাও। আমার বিয়ের সব আয়োজন তোমায় করতে হবে। আমার একমাত্র বোনের বিয়ে, আমি না এসে থাকতে পারি? আমি এখনই টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট পেয়ে গেলে রাত 8টা-9টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে ভাইয়া, মা আর আমি তোমার অপেক্ষায় থাকবো।
চাচা যাবেন? কই যাইবেন? কমলাপুর স্টেশনে। চলেন। রিক্সা নিয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। পায়ে হেঁটে গেলে 20 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এত বেশি সময় আমার হাতে নেই। আমার একমাত্র বোনের বিয়ে, সময় মতো গিয়ে হাজির হতে হবে। আমি পারভেজ মাহমুদ, ঢাকা শহরে পড়ালেখার পাশাপাশি একটা ছোটোখাটো চাকরি করি। আজ অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ায় বাজারের দিকে যাচ্ছিলাম। বাসায় আনাজ শেষ হয়ে গেছে। একা মানুষ বাজার করতে ইচ্ছা করে না। গত 1 সপ্তাহ থেকে ডিম ভাজি করেই যাচ্ছি। এখন আর ডিম ভালো লাগে না। কি কি বাজার নিতে হবে তা মনে মনে একবার ভেবে নিলাম। আর তখনই রিমির ফোন আসে। রিমি আমার ছোট বোন। রিমির বিয়ের কথা চলছে বেশ কয়েকদিন থেকে। অবশেষে বিয়েটা ঠিক হয়েই গেল। বোনের কথা ভাবতে ভাবতে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে একটু অপেক্ষা করতেই ট্রেন চলে আসলো। স্টেশনে আসতে আরেকটু দেরি করলেই ট্রেন মিস হয়ে যেত। তখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো। ট্রেনে বসে ভাবছি, বোনটা আমার দেখতে দেখতে কতই না বড় হয়ে গেল। কাল বিয়ে করে চলে যাবে। মা তো একদম একা হয়ে যাবে। একটা ভালো চাকরি পেলে মাকে শহরে নিয়ে আসবো। একা থাকাটা কতটা যে কষ্টের সেটা আমি বুঝি। রাত 8:30 বাজে। ট্রেন আজাদপুর স্টেশনে এসে থামে। আমি ট্রেন থেকে নেমে গায়ের পথে হাঁটছি। আমি গায়ের ছেলে। শহরে আমার মন টেকে না। বারবার গ্রামে ফিরে যেতে ইচ্ছা করে। এইরকম রাতের বেলা এই আজাদপুরে কতই না হেঁটে বেরিয়েছি। সাথে অবশ্য আমার ছেলেবেলার বন্ধু রহিমও ছিল। সেও এখন শহরে থাকে। কাজের চাপে অত বেশি দেখাও হয় না আমাদের। তবে প্রায়ই রহিমের কথা আমার মনে পড়ে। স্বর্ণলতা নদীর ঘাটে এসে দাঁড়ালাম। স্বর্ণলতা নদী এই আজাদপুরের সব থেকে বড় নদী। এই নদীর ঘাটে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। মায়ের কাছে শুনেছি 10 বছর আগে এই নদীতে এক কালবৈশাখী রাতের বেলা আমার দাদা মাছ ধরতে এসে আর ফিরে যাননি। এই নদীতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাঝে মাঝে মৃত লাশ ভেসে ওঠে। আমি ঘাটে এসে নিরাশ হয়ে পড়ি। ঘাটে কোনো নৌকা দেখা যাচ্ছে না। এই হয়েছে রে, আজ আর বাড়ি ফিরতে হবে না মনে হয়। ঘাটে তো কোনো নৌকাই নেই। আশেপাশের অবস্থাটাও তো খুব একটা ভালো নয়। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। যদি নৌকা না পাওয়া যায় তো সারা রাত ঘাটেই বসে থাকতে হবে। রাতের আকাশের দিকে তাকিয়ে আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। খুব ভারী বৃষ্টি হবে হয়তো। এদিকে রাত হলে গ্রামের পরিবেশটা অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। তাই গ্রামের রাস্তায় রাতের বেলা কোনো রকম যানবাহন বা নৌকা পাওয়া যায় না। তারপরও অনেকে আছে যারা একটু বাড়তি ইনকামের আশায় রাতে বের হয়। আমারও মনে হলো আরেকটু অপেক্ষা করলে রাতে নৌকা পাওয়া যাবে। হলেও তাই। দূর থেকে একটা নৌকা আসতে দেখি। আমি খুশি হয়ে গেলাম। যাক, এবার আর বাড়ি ফেরা নিয়ে চিন্তা করতে হবে না। একটু দেরি হলেও আজকের মধ্যেই বাড়ি পৌঁছানো যাবে। নৌকাটা ঘাটে চলে এসেছে। নৌকার মাঝি চোখ স্থির করে তাকিয়ে আছে আমার দিকে। মাঝির বয়স আনুমানিক
40 থেকে 45 হবে। লোকটির চোখগুলো খুবই বড় বড়। এই লোককে রাতের বেলা জেগেও দেখলে ভয় পেয়ে যাবে। চাচা যাবেন আজাদপুর গ্রামে? ওইটা পড়ো, তোমার অপেক্ষায় তো ছিলাম। নৌকার ভিতরে আরও একজন যাত্রীকে দেখা যাচ্ছে। একটা মেয়ে বসে আছে, ধবধবে সাদা শাড়ি পরে, আঁচলে মুখ ঢাকা, ঘোমটাটাও টানা, তাই চেহারাটা দেখা যাচ্ছে না। এত রাতে একটা নৌকায় কোনো মেয়েকে দেখতে পাবো আশা করিনি। ভেবেছি হয়তো সেই ঘাট থেকে নেমে যাবে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মেয়েটার নামার কোনো নাম নেই। তাই আমি আর অপেক্ষা না করে নৌকায় উঠে গেলাম। আমি উঠতেই নৌকা ছল ছল শব্দ করে চলতে লাগলো। আজকে আকাশের অবস্থাটা ভালো নেই চাচা। কালবৈশাখীর রাত আজকা যা রইবে বলে মনে হইতাছে। মাঝির কথায় আমার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। মাঝি নদীতে যেতে যেতে যদি ঝড় শুরু হয় তাহলে তো অনেক বড় বিপদের সম্মুখীন হব। তাছাড়া কালবৈশাখীর রাতে নদীপথে যাত্রা শুভ হয় না। অশুভ কিছুর আতঙ্কে মনটা কেমন যেন করে উঠল। আমি নৌকার মেয়ে যাত্রীটার দিকে তাকাচ্ছিলাম বারবার। চাচা কি আগে থেকেই জানতেন আজ কালবৈশাখীর ঝড় হবে? আগে থেকেই জানা ছিল। তাহলে এই ঝড়ের রাতে বের হলেন কেন? ঘাটে এই নৌকা ছাড়া আর অন্য কোনো নৌকাও তো দেখলাম না। ঝড়ের রাইতেই তো শিকারে খিদে পাওয়া যায়, সব মাঝিরা শিকারের খোঁজে বেরোয় না। মাঝির কথা আমি তেমন একটা বুঝতে পারলাম না। কি শিকার করার কথা বলছে কিছুতেই আমার বোধগম্য হলো না। আমি চিন্তা করতে লাগলাম এত রাতে এই মেয়ে কোথায় যাবে, সাথে কেউই নেই। মেয়েটার সাহস দেখে আমি রীতিমতো অবাক। আমি আর কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করে ফেললাম, চাচা এই মেয়েটিকে? প্রথম ভেবেছিলাম ঘাটে নেমে যাবে, কিন্তু ঘাটে তো নামেনি মেয়েটি। তুমি তোমার চিন্তা করো, যার যার জীবন তার তার কাছে খুবই অমূল্য রতন। মাঝির কথা রহস্যে ঘেরা। আমার কেমন যেন মাঝিটাকে সুবিধার মনে হচ্ছিল না। মাঝিটি কি এই মেয়েটার সাথে জোর করবে না তো? কিন্তু মেয়েটা তো কোনো সারা শব্দ করছে না। আমার ইচ্ছে হচ্ছে মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করতে, এত রাতে মেয়েটা কোথায় যাচ্ছে। কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। মাঝিটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মেয়েটি আমার বউ। এই ঝড়ের রাতে আপনি আপনার বউকে নিয়ে বের হয়েছেন? আমার বউয়ের খুব শখ কালবৈশাখীর রাইতে শিকার ধরার। মাঝি সেই তখন থেকে শিকার ধরার কথা বলছে। আচ্ছা, তিনি কি মাছ ধরার কথা বলছেন? কালবৈশাখীর রাতে আমার দাদাও মাছ ধরার কথা খুবই বলতো। খুবই শখ ছিল তার। তার নেশা ছিল রাতে মাছ ধরার। চাচা কি মাছ শিকার করতে বের হন রাতের বেলা? মাছ না, মানুষ শিকার করতে বেরোয়। মাঝির শেষের কথায় হঠাৎ আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। কালবৈশাখীর ঝড়ের মতো আমার মনে ঝড় শুরু হতে থাকে। মানে চাচা? কালবৈশাখীর রাত বড়ই মজার রাত। এই রাইতে আমরা স্বামী স্ত্রী মানুষ শিকারে বেরোই। মাঝির কণ্ঠ শুনে আমার মূর্ছা যাওয়ার মতো অবস্থা। শেষের কথাগুলো লোকটার মুখে খুবই কর্কশ লাগছিল। কোনো মানুষের কণ্ঠস্বর এত ভয়ানক হতে পারে না। শেষমেশ আমি কিনা একটা ভূতের নৌকায় উঠেছি। নৌকার মেয়েটির দিকে তাকাতে আমি শিউরে উঠি। ঘোমটা ফেলে দিয়ে মেয়েটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। মুহূর্তে মেয়েটির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, যা দেখে আমার সর্বশরীর ভয়ে কাঁপতে থাকে। ওরে বাবারে,
এরা তুমি মানুষ না? কাল বৈশাখীর রাইতে মানুষ পাওয়া বড়ই মুশকিল, কেউ বাড়ি থেকে বাইরে হইতে চায় না। আমার বউরা অনেক দিন ধরে মাছ খাই আছে। আমার অনেক খুশি লাগতেছে, অনেক দিন পর আমরা মানুষ শিকার করছি। বাইচা থাকতে এরকম খাবার পেতাম না, কিন্তু মরণের পর খাবার নিয়ে আর চিন্তা করতে হয় না। কাল বৈশাখীর রাইতে আমার বউরার খিদা বেশি বাইরে যায়। তাদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। আমি ভুল নৌকায় উঠেছি। এই নৌকা আমাকে আমার বাড়িতে না সোজা মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। আমি বারবার ঘাটের দিকে তাকাচ্ছি। নৌকা ঘাটে এসে ভিড়তে আর অল্প দূর বাকি আছে। আমি গ্রামের ছেলে, সাঁতার কেটে বাকি পথটুকু চলে যেতে পারবো, কিন্তু এই মানুষকে কেউ স্বামী স্ত্রী কি আমাকে ঘাটে যেতে দেবে? ছোটবেলায় মায়ের কাছে কালবৈশাখী রাতের অনেক কথা শুনেছি। এ রাতে দাদা মাছ ধরতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন। মা আমাদের বলেছে দাদা নাকি মানুষকে কেউ আত্মাদের কবলে পড়েছিল। আজ আমিও কি দাদার মতো এই স্বর্ণলতা নদীতে হারিয়ে যাব? কি চিন্তা করস? তোর আজকে আর স্থান নাই। 2 বছর আগে এমনি এক কাল বৈশাখীর রাইতে আমার নৌকা ডুবে গেছিল। আমার লগে আবার বউ ছিল। আমরা 2 তলে নৌকা রাইতের বেলা ঘুরে বেড়াইতাম মাছ ধরার লইগা। আর এখন মরার পর মানুষ শিকারে বেরোয়। এরা কি বলছে এসব? কি করবো আমি এখন? নিস্তব্ধ কালো বৈশাখীর এই রাতে আমাকে কেউ বাঁচাতে আসবে না। মাঝি ও মেয়েটি রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। তাদের চাহনি দেখে ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। আমার 2 পাশে ঘোর বিপদ, কি করবো বুঝে উঠতে পারছি না। দাদার মতো আমিও চিরতরে এই মানুষকে কেউ আত্মাদের হাতেই মরব। তারা আমার লাশ চিরে চিরে খাবে। আমার লাশটাও আমার পরিবারের কেউ পাবে না। আমি নদীর পানির দিকে তাকাই। যদি এই ভরা নদীতে লাফতে, তাহলে এই মানুষকে কেউ অশরীরদের হাতে মরতে হবে না। মরলে পানিতে ডুবে মারা যাবো, তাও এই অশরীরদের হাতে মরবো না। মানুষকে কেউ এই আত্মাদের হাত থেকে আমাকে যে করেই হোক বাঁচতে হবে। নদীতে ঝাঁপ দেওয়ার পরে অনেক কষ্টে আমি উপরে উঠি। তারপরে ভয় আর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর আমি আমাকে একটা বাড়ির ভিতরে আবিষ্কার করি। ভালোভাবে লক্ষ্য করতেই দেখি এটা আমার বাড়ি। আমার মা বোন আমার কাছে আসে। তারা আমাকে বলে আমি নাকি স্বর্ণলতা নদীর ঘাটে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তারা আমাকে খুঁজতে গিয়ে ঘাটের মধ্যে পড়ে থাকতে দেখে। আমি মা ও আমার বোনকে রাতের বেলা সব ঘটনা খুলে বলি। সেই রাতে আমি বেঁচে গিয়েছি, কিন্তু যে পরিমাণে ভয় পেয়েছিলাম তা ভাবলে এখন আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। কেদিন সবাইকে চমকে উঠে
সবাইকে চমকে দেব, কোট প্যান্ট বেশে ভরে এসে দাঁড়াবো, এ কত সুন্দরী নায়িকায় আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। প্যান্ট পরে এসে কত সুন্দরী নায়িকা, আমি হিরো ওই যে দুজন লোক হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে, বাপ কা বেটা বেটা কা বাপ। এই 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 আনটা হোন্ডা চলে গেল মনে হইল। একটা দুইটা অটো রিক্সা আসতেছে, এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে। কত সুন্দরী নায়িকা বাগান কৃষি, বাগান কৃষি। ইচ্ছা 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 তোমার দাও। দাও। আমরা আছি এখন ঘন জঙ্গলে।